বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামে কথিত ধর্ম অবমাননার জের ধরে উশৃঙ্খল জনতা একজনকে পিটিয়ে হত্যা করেছে। ফ্রান্সের নিস শহরের এক গির্জায় আজ জঙ্গি হামলায় 3 জন নিহত। শহরের মেয়র এটিকে ইসলামী ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেছেন। সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় যে উজি পিস্তল, তা বাংলাদেশে বেসামরিক নাগরিকদের কাছে বিক্রির ঘটনায় উদ্বেগ। আমাদের কাছে যে অস্ত্র আছে, র্যাবের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্রটাও যদি অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে থাকে, তাহলে তো আপনি বোঝেন যে উদ্বেগের জায়গাটা কোথায়। থাকবে প্রতিভাজন ইস্যু। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ফ্রান্সের নিস শহরে এক লোক ছুরিকাঘাত করে 3 জনকে হত্যার পর দেশটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে সকাল 9টায় এক ব্যক্তি আল্লাহু আকবর ধ্বনি দিয়ে নিস শহরের নটরডেম গির্জায় হামলা চালায়। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। নিস শহরের মেয়র এই ঘটনাকে ইসলামিক ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেছেন। এই ঘটনার একটু পরে কাছের আরেকটি শহর আভিন্নোয়া শহরে পুলিশ সন্দেহভাজন এক ইসলামী জঙ্গিকে গুলি করে হত্যা করে। সৌদি আরবের জেদ্দা শহরে ফরাসি কনসুলেটের এক প্রহরীকে ছুরি মেরে আহত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। ইসলামের নবীর কার্টুন প্রকাশের পর ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের জের ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে উত্তেজনা চলছে তার মধ্যেই কথিত এই হামলার ঘটনা ঘটল। ইউরোপে যখন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তখন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল জার্মানিকে আগামী 4 মাসের দীর্ঘ শীতকালের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তবে পার্লামেন্টে তিনি বলেছেন এর টিকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। তিনি বলেন কাদের প্রথম টিকা দেওয়া হবে নীতি নৈতিকতার গাইডলাইন অনুসরণ করে তা নির্ধারণ করা হবে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে সারা জার্মানিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ভারতে নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা 80 লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর ভারতে এত সংখ্যক মানুষ এই ভাইরাসে সংক্রমিত হল। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে 90 লাখেরও বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 2.5 লাখেরও বেশি মানুষের। ভারতে সম্প্রতি সংক্রমণের হার কমেছে, কিন্তু কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে আসন্ন শীতকাল এবং ধর্মীয় উৎসব দেওয়ালির সময় সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। দলের মধ্যে ইহুদি বিদ্বেষ নিয়ে এক তদন্ত রিপোর্ট মিস্টার করবিন প্রত্যাখ্যান করার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিস্টার করবিন দাবি করেছেন যে এই রিপোর্টে দলের মধ্যে ইহুদি বিদ্বেষের সমস্যাকে নাটকীয়ভাবে অতিরঞ্জিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে 33% প্রবৃদ্ধি হয়েছে বলে নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন করোনা ভাইরাসের স্বাস্থ্য সংকটের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে ক্ষতির মুখে পড়েছিল তা অনেকটা পুষিয়ে উঠেছে বলে মনে হচ্ছে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের শুরুতে এখানে একটু দুঃখ প্রকাশ করছি। আগের অধিবেশনে একটি ভুল ঘোষণা দেওয়ার জন্য প্রবাহ অনুষ্ঠানে আমি বলেছিলাম আমাদের রাতের অধিবেশন পরিক্রমায় রয়েছে ফোন-ইন অনুষ্ঠান। আসলে আজ রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রীতিভাজন ইস্যু শুনবেন একটু পরে। বাংলাদেশের লালমনিরহাট জেলার পুলিশ জানিয়েছে পাটগ্রাম এলাকায় শত শত মানুষ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর তার মৃতদেহ আগুনে পুড়িয়ে দিয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন একটি মসজিদে আসরের নামাজের পর ওই ব্যক্তি ধর্মের অবমাননা করেছেন এমন একটি গুজবের ভিত্তিতে শত শত মানুষ জড়ো হয়ে সেখানে এই ঘটনা ঘটায়। সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত শুনুন কাদির কল্লোলের রিপোর্টে।
শত শত মানুষ জড়ো হয়ে পিটিয়ে একজন ব্যক্তিকে হত্যার পর তার মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পাটগ্রামের বুড়িমারি ইউনিয়ন থেকে। পিটিয়ে হত্যা এবং রক্তাক্ত একটি মৃতদেহ আগুন দিয়ে পোড়ানোর ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাস্থল থেকে লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা বলছিলেন, যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে দুজন লোক আসছিল হোন্ডা নিয়ে, তারা মসজিদে নামাজ পড়তে আসছিলেন, আসরের নামাজ। তো নামাজ পড়া শেষে কোনো কারণে হোক তাদের সেখানকার মসজিদের ভিতরে যারা ছিলেন তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। ওনারা নাকি একটা সেলফে পা দিয়েছিলেন, তো সেটা নিয়ে কেউ বলছে যে তারা শরীফের উপর পা পড়েছে, এরকম একটা গুজব হয়তো ছড়িয়ে গেছে কোনোভাবে। তখন ওই অনেক লোকজন জড়ো হয়ে যায়, তখন পুলিশ আসে এবং এর মধ্যে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার তাকে নিয়ে ইউনিয়ন পরিষদের একটা রুমে আটকে রাখে। পরে পুলিশ আসলে হ্যান্ড ওভার করবে এরকম। আসার মধ্যে এর মধ্যে অনেক লোক জড়ো হয়ে ইউনিয়ন পরিষদের যে গ্রিলের ইয়েগুলো ভেঙে এবং তিনতলা যে বিভিন্ন দিক থেকে লোকজন ঢুকে, দুজন ছিল দুজনকে একজনকে জোর করে নিয়ে যায়। ওসি একজনকে রেস্কিউ করে সরিয়েছে আর আরেকজনকে তারা ওখানে পিটিয়ে মেরেছে। লাশটা তারা আবার নিয়ে যায়, লাশ আগুন দিয়েছে। দীর্ঘ সময়ের উত্তেজনায় সেখানে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত কিছু তারা এখনো জানতে পারেননি বলে তিনি জানিয়েছেন। তবে সেই ব্যক্তির সাথে থাকা একজনকে পুলিশ যে রক্ষা করতে পেরেছে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এদিকে নিহতের ভাই তহিদুন নবী বিবিসিকে বলেছেন তারাও ঘটনা শুনে হতবাক হয়েছেন। কথা হচ্ছে আমরাও তো শুনছি, আমরা তো কনফার্ম না, আমরা তো কিছুই জানি না, আমরাও অন্ধকারে আছি। একজন যে ও নাকি বুড়ি মারি গেছে, ওখানে নাকি লোকজনকে গণধোলাই দিয়ে নাকি পিটাইয়া মারে ফেলছে, এই খবরটা পাইছি। রংপুর ক্যাম্প পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার ছিল। তারপর ও 1 বছর আগে ও চাকরি থেকে অব্যাহতি পাইছে আর কি, এখন কিছু করে না। মানসিক একটু অ্যাবনর্মালিটি হয়েছিল আর কি, মানে খুব যে সিভিয়ার তা না, এমনি একটু মানসিক একটু বিপর্যস্ত ছিল আর কি। এই কারোর সাথে কোনো রকম ঝামেলা ছিল না। পাটগ্রাম থেকে স্থানীয় সাংবাদিক জানিয়েছেন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে পরিস্থিতি থমথমে রয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের নোটরডেম গির্জায় আজ এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা করার পর এ পর্যন্ত 3 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে সকাল 9টায় এক ব্যক্তি আল্লাহু আকবর ধ্বনি দিয়ে এই গির্জায় হামলা চালায়। নিস শহরের মেয়র এই ঘটনাকে ইসলামিক ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেছেন। ইসলামের নবীর ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্কে মাত্র কদিন আগেই এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যার পর ফ্রান্সে আজ আবার এই সর্বশেষ হামলা হলো। ওই ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট মুসলিমদের নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ফ্রান্স এখন মুসলিম বিশ্বে এক তীব্র বিতর্কের কেন্দ্রে। বিস্তারিত শুনুন সায়েদা আক্তারের কাছে। এই ঘটনায় এ পর্যন্ত যে 3 জন নিহত হয়েছে বলে বলা হচ্ছে, তাদের 2 জনের উপর হামলা চালানো হয়েছিল নিস শহরের নটরডেম গির্জার ভেতরে। খবরে বলা হচ্ছে এদের একজন বয়স্ক নারী, অন্যজন পুরুষ। তাদের 2 জনকেই গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে দৌড়ে এক মহিলা পালিয়ে গিয়েছিলেন নিকটবর্তী এক ক্যাফেতে, কিন্তু ছুরিকাহত ওই মহিলাও পরে মারা গেছেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এ নিয়ে সবাইকে সতর্ক করে দেওয়ার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন সেখানে তিনি বহু মানুষকে রাস্তায় চিৎকার করতে দেখেন। এরপর জানালা দিয়ে দেখতে পান বহু পুলিশ সেখানে আসছে। অনেক গুলির শব্দ শোনা যায়। টম ভ্যানিয়ার নামে এক সাংবাদিকতার ছাত্র জানিয়েছেন রাস্তায় লোকজনকে তিনি কাঁদতে দেখেছেন। নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এট্রোসি এই হামলাকে এক ইসলামী ফ্যাসিবাদী হামলা বলে বর্ণনা করেন। নিসের মেয়র ক্রিশ্চিয়ান এট্রোসি বলেন, ফ্রান্সের অন্য যে কোনো জায়গার চেয়ে নিসকে ইসলামী ফ্যাসিবাদের শিকার হয়ে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। তিনি বলেন এই হামলার অর্থ আসলে কি তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ হামলাকারী আল্লাহু আকবর বলে ধ্বনি দিয়েই যাচ্ছিল। নিস শহরে ইসলামী সন্ত্রাসবাদী হামলা এটাই প্রথম নয়। 2016 সালে সেখানে এক তিউনিসিয়ান মুসলিম বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক চালিয়ে দিয়ে হত্যা করেছিল 86 জন মানুষকে। এর কয়েকদিন পর এক খ্রিস্টান পাদ্রীকে গলা কেটে হত্যা করা হয়েছিল। নিস শহরে এই হামলার প্রায় কাছাকাছি সময়ে ফ্রান্সের বিরুদ্ধে আজ আরও 2টি হামলার ঘটনা ঘটেছে। অ্যাভিনিউ শহরে এক ব্যক্তি পিস্তল হাতে এক পুলিশকে হুমকি দিলে তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অন্যদিকে সৌদি আরবের জেদ্দায় ফরাসি কনসুলেটে এক নিরাপত্তারক্ষীর ওপর হামলা হলে তিনি আহত হয়েছেন। ফ্রান্সের বিরুদ্ধে এসব হামলা হলো এমন এক সময় যখন দেশটির বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগ তুলে অনেক মুসলিম দেশে বিক্ষোভ চলছে এবং ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। এসব ঘটনার পর আজ ফ্রান্স জুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। দেশটির পার্লামেন্টে এই ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। সায়েদা আক্তার।
ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবহৃত .22 বোর পিস্তল উজি সম্প্রতি বাংলাদেশে এক বেসামরিক নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ বলছে যে দেশের প্রচলিত আইনের ফাঁক গলে আমদানিকারকরা অত্যাধুনিক এই অস্ত্র দেশে নিয়ে আসছেন, আর সেগুলো বিক্রিও করা হচ্ছে, যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আমদানিকারকরা বলছেন বৈধ উপায়েই এসব অস্ত্র আমদানি করা হয়েছে। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। চলতি বছরের অগাস্টে মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জের ধরে উদ্ধার করা হয় একটি উজি .22 বোর পিস্তল। এই অস্ত্র মিলিটারি গ্রেডের উল্লেখ করে পুলিশ জানায়, বাংলাদেশের বেসামরিক নাগরিকদের এই অস্ত্র ব্যবহারের অনুমতি নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, আইনের ফাঁক গলে অনেক ব্যবসায়ী এই অস্ত্র আমদানি করছে এবং বেসামরিক নাগরিকদের কাছে বিক্রিও করছে। এটা বলেছেন যে তারা 22 বোর রাইফেল আনছে, কিন্তু এটা 22 বোর রাইফেল না, এটা .22 বোর পিস্তল। যেহেতু বোরের ব্যাপার, .22 বোর এই বোরের অস্ত্র আমদানি বৈধ, কিন্তু অটোমেটিক, সেমি অটোমেটিক এই ধরনের কোনো অস্ত্র মানুষের কাছে বিক্রি করা যাবে না। এই বিষয়টা তারা অ্যাভয়েড করে, এই বিষয়টা অনুল্লেখ করে তারা অস্ত্র আমদানি করছে। আমাদের কাছে যে অস্ত্র আছে, র্যাবের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্রের চাইতে যদি অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন অস্ত্র যদি সাধারণ মানুষের কাছে থাকে, তাহলে তো আপনি বুঝেন যে উদ্বেগের জায়গাটা কোথায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উজি .22 বোর পিস্তল মূলত ইসরায়েলের সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। এ ধরনের অত্যাধুনিক অস্ত্র সাধারণ মানুষের কাছে থাকাটা হুমকির বলে মনে করেন তারা। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, বেসামরিক নাগরিকদের এ ধরনের অস্ত্রের প্রয়োজন পড়ার কথা নয়। যে ধরনের অস্ত্রের কথা এখানে বলা হচ্ছে, এটা একটা সাবমেশিন গান ক্যাটাগরির একটা অস্ত্র, যেটা সাধারণত ইসরায়েলে তৈরি করা হয়ে থাকে। এটা কিভাবে সেখান থেকে এসছে সেটা বলা মুশকিল, তবে সাধারণভাবে আমি যেটা বুঝতে পারি, এটা যে ধরনের অস্ত্র সেটা জনগণের কাছে থাকার কথা না এবং জনগণের কাছে বিক্রিও করার কথা না, এবং যে ধরনের এটা ক্ষমতা আছে সেটা একজন সাধারণ ব্যক্তির প্রয়োজন হওয়ার কথা না। তবে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীরা বলছেন যে বৈধ উপায়েই এই অস্ত্র আমদানি এবং খালাস করেছেন তারা। সেই সাথে বৈধ ক্রেতা যাদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি সম্বলিত লাইসেন্স রয়েছে, শুধু তাদের কাছেই এই অস্ত্র বিক্রি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আগ্নেয়াস্ত্রের এক ডিলার জানান, ক্রেতাদের লাইসেন্স দিয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর লাইসেন্সধারী ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রি করার পর তা সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। সেক্ষেত্রে তাদের কোনো দায় নেই বলে জানান তারা। আমরা যে অস্ত্র কিনি বিদেশ থেকে, অথরাইজ অস্ত্রই এক্সপোর্ট হইছে, তাই না? এটা যে বিক্রি করছে, এটা তো সরকারের বৈধ লাইসেন্সে বিক্রি করছে, কোনো ইলিগাল লাইসেন্সে বিক্রি করে নাই। আর লাইসেন্স ছাড়া কাউকে তো দেয় নাই, লাইসেন্স ওলাদের দেয়ার উইদিন দ্য নেটওয়ার্ক। এগুলো তো সরকার চেক করবে, সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থেকে ওনারা চেক করে এবং রিলেটেড যে লাইসেন্স, এই লাইসেন্সটা আলটিমেটলি মিনিস্টার অফ হোম থেকে ইস্যু করে, এবং স্বয়ং মিনিস্টার এটার রিকমেন্ডেশন না দিলে এই লাইসেন্স ইস্যু হয় না। এ ধরনের অস্ত্রের প্রসার রোধ করতে হলে বিদ্যমান আগ্নেয়াস্ত্র আইন বিশ্লেষণ করে প্রয়োজনে সংশোধন করা উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, আগ্নেয়াস্ত্র আমদানি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অস্ত্র সম্পর্কিত নিয়মকানুন সঠিকভাবে বোঝাটা জরুরি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, দরকার হলে এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যেতে পারে। আমদানি প্রক্রিয়ার সাথে যে সকল সংস্থাগুলো জড়িত থাকে, তারা এই নিয়ম কানুন এবং বিধি নিয়মগুলো সঠিকভাবে বোঝার জন্য যে সক্ষমতা থাকার দরকার, সেটা তাদের আছে কিনা সেটা বুঝতে হবে। যদি না থাকে, তাহলে তাদেরকে এটা বোঝানোর জন্য যে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন, সেটা তাদেরকে দিতে হবে। এবং কোনো জায়গাতেই জানি কোনো আইনের ভিতরে এমন কোনো জায়গাতে ফাঁক ফোকর না থাকে, যেটাকে ব্যবহার করে আইনি প্রক্রিয়া এটাকে কেউ আমদানি করে বিক্রি করতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। লাইসেন্স দেওয়ার বিষয়টি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি সামনে আসার পর এ সম্পর্কিত আইনে কোনো ত্রুটি বা ঘাটতি রয়েছে কিনা সেটি তারা খতিয়ে দেখবেন। ঢাকা থেকে মুন্নি আক্তার। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে শ্রোতাদের চিঠিপত্র নিয়ে নিয়মিত আসর প্রীতিভাজন এসো।
এ সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে এবং ফ্রান্সে ইসলামের নবীর কার্টুন প্রকাশ করা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে। সে বিষয় দিয়ে আজকে শুরু করছি। প্রথমে লিখেছেন খুলনার পাইকগাছা থেকে আরিফুল ইসলাম। ফ্রান্সে এক শিক্ষক ক্লাসের শিক্ষার্থীদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গ কার্টুন চিত্র দেখানোর পর এক মুসলিম তরুণ তাকে শিরশ্ছেদ করে। তা নিয়ে সারা মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। সেই শিক্ষক স্যামুয়েল প্যাটি মত প্রকাশের স্বাধীনতার নামে নবীর ব্যঙ্গ কার্টুন কিভাবে দেখায়? নিশ্চয়ই ফরাসি আইনে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কোনো বিচার হয় না। সেই জন্য ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো বারবার নবীর কার্টুন অঙ্কন করে। অন্যদিকে এমানুয়েল ম্যাক্রঁ নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়ে গোটা ফ্রান্স ও মুসলিমদের উস্কানি দিচ্ছেন। আমি যতদূর জানি মিস্টার ইসলাম, ফ্রান্সের আইনে জাতিগত এবং ধর্মগত বিদ্বেষের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। তবে ফ্রান্সের সবচেয়ে বড় মূল্যবোধ হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, যার মধ্যে অন্যতম হচ্ছে বাক স্বাধীনতা বা মতামত প্রকাশ করার স্বাধীনতা। কার্টুন প্রকাশ করেছে একটি ম্যাগাজিন যার স্বাধীনতা আইনে নিশ্চিত করা আছে এবং সেখানে হস্তক্ষেপ করা ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষে কিন্তু অত সহজ না। এ বিষয়ে আরও লিখেছেন ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ সম্ভবত আগুনে ঘি ঢেলেছেন। বাক স্বাধীনতার নামে মিস্টার ম্যাক্রঁ যা বলেছেন তা চরম ঔদ্ধত্যপূর্ণ, একপেশে ও পক্ষপাতদুষ্ট। তিনি ইসলাম ধর্মের সমালোচনা করতে গিয়ে ইসলামকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস হিসেবে উল্লেখ করেছেন, যা দায়িত্বশীল একজন রাষ্ট্রপ্রধানের মুখে শোভা পায় না। অথচ ফ্রান্সের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার পল পগবা বলেছেন, ইসলামকে প্রত্যেকে যেভাবে দেখে সন্ত্রাস, ইসলাম সেরকম নয়। এটা খুব সুন্দর একটি ধর্ম। আমার প্রশ্ন, তাহলে কে সত্য বলেছেন, ইমানুয়েল ম্যাক্রঁ না পল পগবা? আমার কোনো সন্দেহ নেই মিস্টার রহমান যে আপনার সেন্টিমেন্টের সাথে অনেকেই একমত হবেন। তবে মিস্টার ম্যাক্রঁ যেহেতু ফ্রান্সের প্রেসিডেন্ট, তাই নিজ দেশের আইন এবং মূল্যবোধ সমুন্নত রাখাই তার দায়িত্ব। তবে হ্যাঁ, এখানে একটি রাজনৈতিক খেলাও আছে। নিজ দেশের ভেতরে মিস্টার ম্যাক্রোর রাজনৈতিক অবস্থান বর্তমানে বেশ নড়বড়ে এবং অনেকেই আশঙ্কা করছেন যে তিনি নিজের ভাগ্য ঘোরানোর জন্য ইসলামী জঙ্গিবাদকে একটি বড় হুমকি হিসেবে উপস্থাপন করবেন। আর পল পগবা যা বলেছেন সেটা তিনি তার নিজস্ব ধর্মীয় বিশ্বাস থেকে বলেছেন। সেটা নিয়ে আমার মন্তব্য করার কিছু আছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে আরও লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীম উদ্দিন শ্যামল। ফ্রান্সে নবীর কার্টুন নিয়ে যে সন্ত্রাসবাদ এবং ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম বিরোধী কঠোর অবস্থানের কারণে বেশ হইচই হচ্ছে মুসলিম দেশগুলোতে। ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। এই পণ্য বর্জন করে কি আসলেই কোনো দেশকে চাপে ফেলা যায়? আরও একটি বিষয়, ফ্রান্সের প্রেসিডেন্ট কি তার অবস্থান থেকে সরে আসতে পারেন? প্রেসিডেন্ট ম্যাক্রঁ এই মাসের 2 তারিখে দেয়া একটি ভাষণে তার চিন্তাভাবনা ব্যক্ত করেছেন মিস্টার শামীম উদ্দিন। সেখানে তিনি ফরাসি মুসলিমদের একাংশকে উগ্রবাদী এবং বিচ্ছিন্নতাবাদী বলেছেন এবং তাদের দমন করার জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। এখান থেকে সরে আসার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না, কারণ এখানে তার রাজনৈতিক অস্তিত্ব জড়িত আছে। আর ফ্রান্সের পণ্য বর্জন করে আদৌ কিছু হবে বলে আমার মনে হয় না। তবে অনেক মুসলিম দেশে ফ্রান্সের ভাবমূর্তি সাময়িকভাবে হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এবারে ভিন্ন প্রসঙ্গে যাই। সম্প্রতি ঢাকায় নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করার জের ধরে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলের বাসায় ঘেরাও এবং তল্লাশি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ইরফান সেলিমের বাসায় বিদেশি মদ আর ওয়াকিটকি পাওয়ার অভিযোগে তার তাৎক্ষণিক বিচার এবং 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সে বিষয়ে মন্তব্য করে লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। একজন আইন প্রণেতার সন্তানের বাড়িতে এমন বেআইনি কাজকর্ম কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ির যেরূপ ব্যবহার হয়েছে তাও দেশের মানুষকে হতবাক করেছে। ক্ষমতার অপপ্রয়োগের এমন ঘটনা প্রায়ই ঘটে আমাদের দেশে। ক্ষমতা সংশ্লিষ্টরা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে ক্ষমতা প্রদর্শনেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্যায়কারী জনপ্রতিনিধি হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সেটাই দেখতে চাই। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে তো বেশ সময় লাগে মিস্টার ইসলাম, কিন্তু এখানে মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই তদন্ত, বিচার এবং শাস্তি সবই হয়ে গেল।
এখানে যারা অভিযুক্ত তারা আত্মপক্ষ সমর্থন করার কতটুকু সুযোগ পেয়েছিল বা আদৌ পেয়েছিল কিনা তাও পরিষ্কার না। বিষয়টা নিয়ে ভাবার কারণ আছে বলে আমার মনে হয়। র্যাবের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন খুলনার দাকোপ থেকে মুকুল সর্দার, তবে তিনি কিছু প্রশ্নও তুলেছেন। সম্প্রতি নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর এবং কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডের ক্ষেত্রে নজিরবিহীন তড়িৎ গতিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিঃসন্দেহে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে, কিন্তু একই সাথে এমন প্রশ্নও তোলা হচ্ছে, সাধারণ মানুষের ক্ষেত্রে এমন দ্রুত ব্যবস্থা কেন নেওয়া হয় না? অনেক অভিযুক্ত বছরের পর বছর বিচারের অপেক্ষায় রয়েছে। সেই সব অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়াটা কি জরুরি নয়? আমার মনে হয় জনগণের এই অধিকার নিশ্চিত করাটাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমার মনে হয় সবারই সেই প্রত্যাশা আছে মিস্টার সর্দার, যে সাধারণ জনগণ অপরাধের শিকার হলে যেন এরকম তড়িৎ অ্যাকশন দেখা যায়। তা না হলে তারা ভাবতে পারেন যে এখানে সামরিক বাহিনীর একজন সদস্য ভিকটিম ছিলেন বলেই র্যাব দ্রুতগতিতে অপরাধীকে ধরেছে এবং ভিন্ন একটি অপরাধে তার কারাদণ্ড হয়ে গেছে। সরকার নিশ্চয়ই চাইবেন না যে জনগণ সেটাই ভাবুক। বাংলাদেশে যে আইন শৃঙ্খলা নিয়ে অনেক গুরুতর সমস্যা আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পুলিশের হেফাজতের মানুষের মৃত্যু তার মধ্যে একটি। সে বিষয়ে লিখেছেন ঝিনাইদহ থেকে কাজী সাইদ। আমার রায়হানি যেন পুলিশের হেফাজতে মৃত্যুর শেষ নাম হয়। কথাটি সাম্প্রতিককালে পুলিশ হেফাজতে নৃশংসভাবে খুন হওয়া রায়হানের অভাগিনী মায়ের। বিশ্বাস করতে কষ্ট হয় একজন মানুষকে আরেকজন মানুষ হিসাবে দাবিকারী কিভাবে এমন পাশবিক নির্যাতনে খুন করতে পারে। হাজার হোক, এই খুনিকে তো দিনের শেষে কোনো পরিবারের কাছেই ফিরে যেতে হয়, যেখানে হয়তো রায়হানের মতো মা, ফুটফুটে বাচ্চা, বউ, আরও পরিজন আছেন। রায়হানের মায়ের মতো আমিও প্রার্থনা করি এটাই যেন পুলিশ হেফাজতে এই ধরনের শেষ মৃত্যু হয়। আপনি ঠিকই বলেছেন মিস্টার সাইদ। অনেকেই আশা করবেন পুলিশের হেফাজতে যেন আর কোনো লোকের মৃত্যু না হয়। পুলিশ যদি আইনের অধীনে কাজ না করে তাহলে করবে কে? সকল পুলিশ সদস্যকে আইন সম্পর্কে সজাগ করার দায়িত্ব পুলিশ প্রশাসনেরই। আশেপাশে যা ঘটছে তা দেখে হতাশা প্রকাশ করে গত সপ্তাহে লিখেছিলেন বাগেরহাটের কচুয়া থেকে শিবাজী মণ্ডল। তিনি আবারও হতাশা প্রকাশ করেই লিখেছেন, বর্তমান সময়ের বৈশ্বিক ঘটনা প্রবাহের দিকে একটু লক্ষ্য করলে বোঝা যায় দিন দিন মানুষের মাঝে সহনশীলতার অভাব বেড়েই যাচ্ছে। পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই মানুষ অসহিষ্ণুতার পরিচয় দিতে শুরু করছে। একজন মানুষ হিসেবে অপর মানুষের প্রতি সম্মানের ঘাটতি এখন হরহামেশাই নজরে আসে। এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করা যায়? সামাজিকভাবে নৈতিকতা চর্চার অভাব, পারিবারিকভাবে সুশিক্ষার অভাব, শিক্ষাঙ্গনে মূল্যবোধ বিষয়ক শিক্ষার ঘাটতি, নাকি রাষ্ট্রযন্ত্রের সঠিক নির্দেশনার অভাবকে? দায়ী তো সবাইকেই করা যায় মিস্টার মণ্ডল, কিন্তু আসল কথা হচ্ছে একজন শিশু যখন বড় হয়, যখন তার চরিত্র গঠন হয়, তখন তার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার পরিবার, তার শিক্ষাঙ্গন এবং পাড়ার প্রতিবেশীরা। আমার মতে পরিবার অর্থাৎ বাবা মার প্রভাবই এখানে মুখ্য। এবারে ভুয়া খবর বা ফেক নিউজ নিয়ে একটি মেইল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে শামীম সরকার। ভারতে ফেক নিউজ বা ভুয়া খবর প্রচারে ভারতীয় গণমাধ্যম যেখানে দায়িত্বজ্ঞানহীন, সেখানে সাধারণ নাগরিকের আর কতখানি দায়িত্ব থাকবে? সম্প্রতি ফেক নিউজ প্রচারের জন্য একটি প্রথম সারির সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে জরিমানাও দিয়েছে। আর এই ফেক নিউজ প্রচারে সরকারের উদাসীনতা ও নীতিগত কারণ দায়ী বলে আমি মনে করি। ফেক নিউজ প্রচারে বিবিসি কতখানি সতর্ক? ফেক নিউজ বিবিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ মিস্টার সরকার, এবং তা মোকাবেলা করাটা আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। ফেক নিউজ কিভাবে মোকাবেলা করা যায় সে লক্ষ্যে গত বছরই বিবিসি লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলন করে। দিল্লিতেও কিছু ভারতীয় গণমাধ্যমকে সাথে নিয়ে অনুষ্ঠান করা হয়। রিয়েলিটি চেক নামে বিবিসির নিজস্ব একটি ইউনিট আছে যাদের কাজই হচ্ছে বিভিন্ন সংবাদ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে অনুসন্ধান চালানো, যাতে ফেক নিউজ চিহ্নিত করা যায়। আর কয়েকদিন পরেই বিশ্বের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন। সেরকম একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন বাগেরহাটের ফকিরহাট থেকে তন্ময় কুমার পাল। বিবিসি বাংলায় ইতিহাসের সাক্ষীতে দেখলাম কিভাবে জর্জ ডব্লিউ বুশ এক ভোটের ব্যবধানে আল গোরকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রতিবেদনে দেখলাম ভিন্ন ভিন্ন রাজ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ভোটিং পদ্ধতি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই একাধিক ভোটিং পদ্ধতির মধ্যে 2000 সালে ফ্লোরিডায় ব্যবহৃত বাটারফ্লাই ব্যালট পদ্ধতি সবচেয়ে বেশি
সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল, কারণ এটিতে ভুল হবার সম্ভাবনা বেশি। এত বড় নির্বাচন ব্যবস্থায় একাধিক ভোটিং পদ্ধতি কতটা যুক্তিযুক্ত, যেখানে একটি ভোটের গুরুত্ব রয়েছে আমেরিকা সহ সারা বিশ্বের কাছে? আমেরিকার গোটা রাজনৈতিক কাঠামোটাই অন্য যে কোনো দেশ থেকে ভিন্ন, মিস্টার পাল। এখানে প্রতিটা রাজ্য অনেক ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো স্বাধীনভাবে কাজ করে থাকে। নির্বাচন পদ্ধতি তার মধ্যে একটি। নির্বাচন পদ্ধতি নিয়ে স্বয়ং মার্কিন রাজনীতিকরাই অভিযোগ করে থাকেন। এবার দুপক্ষই কারচুপির সম্ভাবনার কথা বলছে, ভোট গণনে বিভ্রান্তির কথা বলছে। সে কারণে 2000 সালের মতো এবারও কিন্তু পুরো বিষয় আদালত পর্যন্ত গড়াতে পারে। করোনা ভাইরাস এবং শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে লিখেছেন সাতক্ষীরা কলেজ থেকে মোহাম্মদ আব্দুল মাতিন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, স্কুল কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবেন এবং অনলাইনেই উত্তর সংগ্রহ করে জমা দেবেন এবং উত্তর সংগ্রহ করে তার ভিত্তিতে মূল্যায়ন করবেন কর্তৃপক্ষ। মূল্যায়নে যেসব চিত্র পাওয়া যাবে পরবর্তী বছরে সে বিষয়ে জোর দেবেন তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুনার রশিদ বলেছেন যে অনার্স চতুর্থ বর্ষের বাকি 3-4টা পরীক্ষা তো হবেই এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি একথাও বলা হয়েছে যে অটো পাসের সুযোগ নাই। আমার প্রশ্ন, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা একবারে দেওয়া কি ছাত্রছাত্রীদের পক্ষে আদৌ সম্ভব হবে? সম্ভব হবে বলে তো আমার মনে হয় না, মিস্টার মাতিন। কিন্তু সবই নির্ভর করবে কর্তৃপক্ষ কিভাবে পাঠ্য কার্যক্রম তৈরি করে এবং ছাত্রছাত্রীরা প্রস্তুতি নেবার কতটুকু সময় পায় তার উপর। কিন্তু এগুলোর বাইরে নিশ্চয়ই আরও জটিলতা আছে যেগুলোর সম্পর্কে আমি ওয়াকিবহাল না, কিন্তু যেগুলোর সমাধান করা কর্তৃপক্ষের দায়িত্ব। তবে এটুকু বলা যায়, ছাত্রছাত্রীদের অতিরিক্ত চাপের মুখে না ফেলাই ভালো হবে। শেষ করছি নরসিংদী সদর থেকে একটি চিঠি দিয়ে লিখেছেন ওয়ারেস আলী খান। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ভাষ্য অনুযায়ী শুধু ঢাকা শহরেই প্রায় 80% অধিক গাড়ি চালক মাদক সেবন করে। দেশের উচ্চ আদালত ইতোমধ্যে চালকদের মাদক সেবনের বিষয়টি পরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছে। সেজন্য এখন থেকে চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়ন কিংবা প্রদানকালীন তার মাদকাসক্তির বিষয়টি বাধ্যতামূলকভাবে পরীক্ষার পাশাপাশি ইতোপূর্বে চালক হিসেবে লাইসেন্সপ্রাপ্ত সকলের ডোপ টেস্ট অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে তার সক্রিয় হস্তক্ষেপের কথা ব্যক্ত করেছেন। তার ইচ্ছার আশু বাস্তবায়ন সড়কে শত শত মানুষের প্রাণহানি রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে দৃঢ় বিশ্বাস। আপনি যে ধরনের মাদক পরীক্ষার কথা বলছেন মিস্টার খান, তা উপকার আসবে ঠিকই, কিন্তু আমার মতে তার চেয়ে বেশি উপকার আসবে পুলিশ যদি প্রতি শহরে এবং মহাসড়কে নিয়মিত কিন্তু পূর্ব ঘোষণা ছাড়া ডোপ টেস্ট চালায়। তাহলে তা আরও বেশি কাজে দিবে। কোনো দুর্ঘটনা বা অন্য কোনো ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে কোনো গাড়িকে আটকানো হলে তার চালককে নিয়ম করে মাদক পরীক্ষা করাটাও একটি কার্যকরী প্রতিরোধক হবে বলে আমার বিশ্বাস। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে সবুজ বিশ্বাস, পীরগঞ্জ রংপুর থেকে মোহাম্মদ আবু তাহের মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে সাব্বির আহমেদ, মোহাম্মদ মাসুদ রানা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকার দক্ষিণ বনশ্রী থেকে এমদাদুল হক বাদশাহ, মৌকরণ পটুয়াখালী থেকে শাহিন তালুকদার, গাইবান্ধার দারিয়াপুর থেকে মাহবুবুর রহমান মামুন আর তালগাছিয়া ঝালকাঠি থেকে শহীদুল ইসলাম। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। প্রীতিভাজনে সুর পরিবেশন করলেন সাবির মুস্তাফা। অধিবেশন শেষ করার আগে আবারও মনে করিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রামে কথিত এক ধর্ম অবমাননার ঘটনার জের ধরে উশৃঙ্খল জনতা একজনকে পিটিয়ে হত্যার পর তার লাশ পুড়িয়ে দিয়েছে। ফ্রান্সের নিস শহরে এক লোক ছুরিকাঘাত করে 3 জনকে হত্যার পর দেশটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে সকাল 9টায় এক ব্যক্তি আল্লাহু আকবর ধ্বনি দিয়ে নিস শহরের নটরডেম গির্জায় হামলা চালায়। ফ্রান্সের এদিকে সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় যে উজি পিস্তল তা নিয়ে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের কাছে বিক্রির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। সেই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।
BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services